প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মিজান স্যার আজকে তোমাদের নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় 5-এর মূলধন আয় ব্যয় প্রাকলন অধ্যায় থেকে আমাদের আজকে আলোচ্য বিষয় হবে মূলধন বাজেটিং পদ্ধতি সমূহ। মূলধন বাজেটিং এর পদ্ধতি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি মূলধন বাজেটিং পদ্ধতি 4টা। প্রথমে আছে গড় মুনাফার হার পদ্ধতি, মানে কি ARR, এভারেজ রেট অফ রিটার্ন। পে ব্যাক সময় পদ্ধতি, PBP, পে ব্যাক পিরিয়ড। নিট বর্তমান মূল্য পদ্ধতি, NPV, নেট প্রেজেন্ট ভ্যালু। অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন। আজকে আমরা প্রথমে আসি গড় মুনাফার হার পদ্ধতি বিষয়টা কি। গড় মুনাফার হার পদ্ধতির বিষয়টা আমরা আজকে জানবো। প্রথমে আসি মূলধন বাজেটিং প্রথম পদ্ধতি গড় মুনাফার হার পদ্ধতি। এই পদ্ধতি গড় মুনাফা মূলধন বাজেটিং এর একটি সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার পদ্ধতি। এইখানে এই পদ্ধতি প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফার প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হয়। এখানে যে বিষয়টা জরুরি, গড় মুনাফার হার পদ্ধতির মূল কথা হলো যে যত বেশি নিট মুনাফা হবে প্রতিষ্ঠানের জন্য তত মঙ্গল। কারণটা হলো যে ব্যাংক থেকে যদি তুমি ঋণ নিয়ে বিনিয়োগ করো এবং ওই ঋণের সুদ তোমার পরিশোধ করতে হবে, এবং ঋণের সুদের চেয়ে যদি তোমার গড় মুনাফার হার কম হয় তখন তোমার ঋণ পাওয়ার ক্ষমতাটা হ্রাস পাবে। এই জন্য তোমার গড় মুনাফার হার পদ্ধতি বেশি হওয়া প্রতিষ্ঠানের জন্য মঙ্গল। আজকে আমরা এই অধ্যায় থেকে একটা ম্যাথ শিখব যে গড় মুনাফার হার পদ্ধতি বের করার কিছু পদ্ধতি আছে। তো গড় মুনাফার হার পদ্ধতির রুলসগুলো আমরা দেখি কিভাবে করা হয়। এখানে মূল বিষয় যেটা হলো যে আমরা আমাদের প্রতিষ্ঠানে নগদ আন্তঃপ্রবাহ কিভাবে ঘটে, বহিঃপ্রবাহ কিভাবে ঘটে, এটা একটু জানতে হবে। আমাদের প্রতিষ্ঠানে আন্তঃপ্রবাহ ঘটার পদ্ধতি মাত্র একটা, পণ্য বিক্রয়। তো পণ্য বিক্রয়ের সাথে আমাদের কিছু খরচ জড়িত থাকে। এখানে কিছু প্রত্যক্ষ খরচ এবং কিছু পরোক্ষ খরচ জড়িত থাকে। এই খরচগুলোকে আমরা কিভাবে আইডেন্টি করতে পারি এবং ওইখান থেকে কিভাবে নিট মুনাফায় পৌঁছানো যায় এই নিয়ে আলোচনা করব প্রথম কাজ। কারণ গড় মুনাফার হার পদ্ধতি বের করার জন্য আমার যে সূত্র তা আগে আমরা একটু দেখি। সূত্রটা কি? গড় মুনাফার হার বা ARR, এভারেজ রেট অফ রিটার্ন। গড় মুনাফার হারের সূত্র স্যার উপরে হবে গড় নিট মুনাফা, নিচে গড় বিনিয়োগ। হার বের করার জন্য 100। আচ্ছা, এখন কথা হলো স্যার আমাদের গড় মুনাফার হার উপরে হবে গড় নিট মুনাফা, নিচে গড় বিনিয়োগ গুণ 100। কথা হলো স্যার আমরা কেন গড় মুনাফার হার বের করব? তুমি একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করলা, বিনিয়োগকৃত অর্থ দ্বারা তুমি শতকরা কত লাভ করলা তা বের করা তোমার জন্য কি গড় মুনাফার হার। এটা একটা সহজ পদ্ধতি যে আমি কত পার্সেন্ট লাভ করি, প্রতিষ্ঠান টিকানো যাবে কিনা, এই সংক্রান্ত বিষয়গুলো গড় মুনাফার হার পদ্ধতিতে আলোচনা করা হয়। এখন আমার প্রথম কন্ডিশন গড় নিট মুনাফা বের করার প্রসেসটা কি, তারপরে আসবো গড় বিনিয়োগ বের করার প্রসেস কি। তাহলে আসো গড় নিট মুনাফা বের করার প্রসেসটা আমরা দেখি। আগে আসবো কিভাবে নিট মুনাফা বের করে, তারপর আমরা গড়ে যাব। প্রথমেই আসো যে আমরা প্রথমে বলছি যে নিট মুনাফা বের করার প্রথম সূত্রটা কি, যে আমাদের প্রতিষ্ঠানে আন্তঃপ্রবাহ ঘটে শুধুমাত্র বিক্রয়ের ফলে। বিক্রয়টা আগে লিখে ফেলি। তাহলে প্রথমেই বিক্রয়, নির্দিষ্ট একটা টাকার পরিমাণ ধরি আমরা। এখানে জাস্ট একটা নিয়মটা শেখাচ্ছি। তাহলে বিক্রয় কত, আমার নির্দিষ্ট একটা টাকা। বিক্রয় থেকে আমার 3টা খরচ বাদ দিতে হবে। কয়টা খরচ? 3টা খরচ বাদ দিলে বেরোবে কর পূর্ব মুনাফা। ওই 3টা খরচ কি কি একটু লিখো। বাদ চলতি ব্যয়, বিক্রয়ের হার, বিক্রয়ের উপর হার। এখানে বিক্রয়ের উপর হার লিখলাম কেন? বিক্রয় আমরা যা করব তার 30% বা 40% একটা নির্দিষ্ট হারে তোমার চলতি ব্যয় হয়।
যেমন এটা কি হইতে পারে, যেমন পণ্য ক্রয়, আন্তঃপরিবহন, এক কথায় ক্রয় সংক্রান্ত যে তথ্যগুলো, এটা তোমার কি চলতি ব্যয়। এরপরে যাবে স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় সর্বদাই নির্দিষ্ট। কেন নির্দিষ্ট? একটু চিন্তা করি আমরা বিষয়টা। স্থায়ী ব্যয় হলো প্রতিষ্ঠানের খরচ, যেটা প্রতিষ্ঠানে তোমার ফিক্সড থাকে, যেমন তোমার প্রতিষ্ঠানের নির্দিষ্ট ভাড়া, প্রতিষ্ঠানের গোডাউন ভাড়া, এগুলো নির্দিষ্ট, যেমন প্রতি বছর একই সমান হয়, প্রতি বছর হয় 2 লক্ষ, 1 লক্ষ নির্দিষ্ট পরিমাণে, এটা তোমার কি স্থায়ী ব্যয়। এরপর আসো বিনিয়োগকৃত টাকার উপরে অবচয় ধার্য করা হয়, প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণে অবচয় হয়। 3 নম্বরে হবে অবচয়। আচ্ছা, তাহলে আমার প্রাপ্তি শুধু একটা, বিক্রয়, আর খরচ কয়টা? চলতি ব্যয়, স্থায়ী ব্যয়, অবচয়। এই 3টা বিয়োগ করার পর যোগ করে বিয়োগ করি, বিয়োগ করলে যা বের হবে তার নাম কি করযোগ্য মুনাফা বা করপূর্ব মুনাফা। করযোগ্য মুনাফা। করযোগ্য মুনাফা। কর ধরার পূর্বে যে মুনাফা থাকে, এরপর সরকার আমরা কি করি, কর দেই, তাহলে বাদ দিব কর। কর নির্দিষ্ট একটা হারে হবে, যেমন কোন টাকার উপরে? করযোগ্য মুনাফার উপরে তোমার কর হয়, তাহলে এটা নির্দিষ্ট একটা টাকা, তাহলে বাদ দাও কর। যা বেরোইল এটাই তোমার কি নিট মুনাফা। নিট মুনাফা। এখন আমরা নিট মুনাফা বের করতে শিখলাম, নিট মুনাফার পরিমাণ নির্ণয় করলাম। এখন যদি আমরা এখানে গড় নিট মুনাফা বের করতে চাই, তাহলে গড়টা কিভাবে বের করব? এখানে তো আমি একটা বছর দেখাইছি, যে কোনো একটা বছর, তো এরকম 3টা বছর বা 4টা বছরের যদি আমরা অঙ্ক করি, তাহলে ওই 4 বছরের নিট মুনাফা যোগ করব, ওই 4 বছরের নিট মুনাফারে 4 দ্বারা ভাগ করব। আর যদি কোনো ক্ষতি হয়, ওই ক্ষেত্রে কি নিট মুনাফা যদি 3 বছর লাভ হয়েছে, 1 বছর ক্ষতি হয়েছে, 3 বছরেরটা যোগ, 1 বছরেরটা বিয়োগ, তারপরে কি করব? আমরা 4 দ্বারা ভাগ করব, কারণ যত বছরের অঙ্ক তত বছর দ্বারা আমরা কি করব? ভাগ করব, বেরোবে গড় নিট মুনাফা। এরপর বের করব কি আমরা? গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্রটা আমরা একটু দেখি। গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্র বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। স্যার গড় বিনিয়োগটা একটু ক্লিয়ার হই আমরা। যেমন একটা কোম্পানিতে তুমি 5 লক্ষ টাকা বিনিয়োগ করলা, এই বিনিয়োগকৃত টাকা, বিনিয়োগ দ্বারা কি কিনছি আমরা? স্থায়ী সম্পদ ক্রয় করছি, যন্ত্রপাতি ক্রয় করছি। এখন এই বিনিয়োগের দেখা গেল যে তুমি 4 বছরের ব্যবসা করো, 4 বছর পর তুমি এই 5 লক্ষ টাকার ভগ্নাবশেষ মূল্য তোমার 20,000 টাকার ওই যন্ত্রপাতি বিক্রি করতে পারছো, তাহলে বিনিয়োগ কত? 5 লক্ষ প্লাস ওই 20,000, 5 লক্ষ 20,000-এ 2 দ্বারা ভাগ করব। আর যদি ভগ্নাবশেষ মূল্য না থাকে, যদি ভগ্নাবশেষ মূল্য না থাকে, তাই এখানে কত হবে? 0 হবে। কিন্তু রুলস কি? তাহলে বিনিয়োগ প্লাস তখন হবে ভগ্নাবশেষ মূল্য 0 ভাগ 2, অলওয়েজ এই সূত্র ঠিক থাকবে। এখন আমরা এই নিয়মে আমরা একটা অঙ্ক দেখতে পারি, তবে তার আগে আমরা অবচয় বের করার একটু সূত্র দেখব। যদি অঙ্কের মধ্যে অবচয় দেওয়া না থাকে, তখন অবচয় বের করার সূত্রটা তোমার লিখে নিতে পারো। লিখো অবচয় সমান বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। বা সময়। এর মানে কি? ধরো তুমি প্রতিষ্ঠানে 5 লক্ষ টাকা বিনিয়োগ করছো, যন্ত্রপাতি কিনছো 5 লক্ষ টাকার, এই যন্ত্রপাতি তুমি 4 বছর পর 20,000 টাকা বিক্রি করতে পারবা। তার মানে 5 লক্ষ থেকে বিয়োগ করো তুমি 20,000, যা থাকবে এর তুমি আয়ুষ্কাল মানে এই 4 বছর দ্বারা তুমি ভাগ করো, তাহলে কি বেরোয় যাবে? বেরোবে তোমার অবচয়।
গড় বিনিয়োগের ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য হয় যোগ, আর অবচয়ের ক্ষেত্রে কি হয় বিয়োগ। আর এইখানে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করার পরের কাজটা কি, গড় বিনিয়োগের ক্ষেত্রে হয় 2 দ্বারা ভাগ, আর অবচয়ের ক্ষেত্রে আয়ুষ্কাল বা তোমার বিনিয়োগের যে মেয়াদকাল দ্বারা হবে ভাগ। আচ্ছা, এখন আমরা এই নিয়মের একটা অঙ্ক দেখি। অঙ্ক দেখলে আরো সহজ হয়ে হবে। দেখো, একটা অঙ্ক আমি বলি, তোমরা শুনো। অঙ্কটা, জনাব আফিফ একটি প্রকল্পে 12 লক্ষ টাকা বিনিয়োগ করলেন। প্রকল্পটি আগামী 3 বছরে প্রাকৃত বিক্রয় যথাক্রমে 5 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা এবং 7,50,000 টাকা। আরো অনুমান করা হয় যে চলতি খরচ বিক্রয়ের 30%, বার্ষিক অবচয় 1 লক্ষ টাকা এবং স্থায়ী খরচ প্রতি বছর 1,50,000 টাকা। সর্বশেষ কর হার 30% ধরা হয়। এখন এখানে কোশ্চেন থেকে আমরা যেটা বুঝতে পারি যে এখানে বিক্রয় আছে তোমার কত, 3 বছরের জন্য 5 লক্ষ, 7 লক্ষ এবং 7,50,000। তাহলে আমাদের কন্ডিশন প্রথমেই ছিল যে আমরা এখান থেকে কি বের করব, এটাকে আমরা লিখে নেই, গড় মুনাফার হার নির্ণয় করব। কি বের করব, গড় মুনাফার হার নির্ণয় করব। তাহলে আমরা এইভাবে সূত্র লিখি, জনাব আফিফের প্রকল্পের নিট মুনাফা নির্ণয়। লিখো, জনাব আফিফের নিট মুনাফা নির্ণয়। তাহলে প্রথমে লিখো বিবরণ, বছর 1, বছর 2, বছর 3। তাহলে আমরা কোশ্চেন থেকে দেখি প্রথমে বিক্রয়ের পরিমাণটা কত ছিল। আমরা বিক্রয়টাকে লিখে ফেলি, অঙ্কের রুলস অনুসারে লিখো বিক্রয়। তাহলে বিক্রয় পরিমাণ কত ছিল স্যার, বিক্রয় পরিমাণ ছিল 5 লক্ষ, 7 লক্ষ, 7,50,000। তাহলে প্রথম বছরে লিখো বিক্রয় 5 লক্ষ, দ্বিতীয় বছরে বিক্রয় 7 লক্ষ, তৃতীয় বছরে বিক্রয় 7,50,000। এরপর আমরা কি বিক্রয় থেকে 3টা খরচ বাদ দিব। কয়টা খরচ, 3টা খরচ। কি কি, চলতি ব্যয়, স্থায়ী ব্যয় এবং অবচয়। তাহলে বাদ দেই, বাদ চলতি ব্যয়। চলতি ব্যয় বলে দিছে কত, বিক্রয়ের কত পার্সেন্ট, চলতি ব্যয় বিক্রয়ের 30%। তাহলে লিখো 30%। চলতি ব্যয় বিক্রয়ের 30%। তাহলে 30% করো, 5 লাখের 30% কত, 1,50,000। 7 লাখের 30% কত, 2,10,000। আর 7,50,000-এর 30% কত, 2,25,000। 2,25,000। আচ্ছা, তাহলে আমরা প্রথম কন্ডিশন কি, অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথমে চলতি ব্যয়, তারপরে কি লিখবো, স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় অবশ্যই নির্দিষ্ট এবং প্রতি বছরের সমান। তাহলে লিখো স্থায়ী ব্যয়। এখানে অঙ্কে বলা আছে কত, স্থায়ী ব্যয় নির্দিষ্ট। স্থায়ী খরচ 1,50,000। লিখো স্থায়ী ব্যয় 1,50,000 এবং প্রতি বছর সমান। স্থায়ী ব্যয় অপরিবর্তনশীল 1,50,000। 3 নম্বরেও 1,50,000 লিখলাম স্থায়ী ব্যয়। এরপরে কি লিখবো, অবচয়। যদি অবচয় দেওয়া থাকে তাহলে ওই কোশ্চেন থেকেই নিব, আর অবচয় না দেওয়া থাকলে অবশ্যই বের করে নেব। তবে অবচয় ধরা বাধ্যতামূলক প্রতিষ্ঠানের জন্য। অবচয়ের পরিমাণ কত, অবচয়ের পরিমাণ 1 লক্ষ টাকা। অবচয়ের পরিমাণ 1 লক্ষ টাকা। লিখো 1 লক্ষ টাকা। অবচয় 1 লক্ষ টাকা, প্রতি বছর সমান।
1 লক্ষ টাকা। এই তিনটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হয় দেখো, যোগফল কত, 3 লাখ 4 লাখ, 5 লাখ থেকে 4 লাখ বিয়োগ করলে থাকে 1 লক্ষ। আচ্ছা 2 লাখ 3 লাখ 4 লাখ 4,60,000, 7 লাখ থেকে 4,60,000 বিয়োগ করো, কত থাকে 2,40,000। আবার একটু দেখি, 2 3 4 লাখ, 4,60,000, হ্যাঁ 2,40,000। এরপরে আসো বছর 3-এ, এখানে কত আছে, 2 লাখ 3 লাখ 4 লাখ, 4,75,000 বিয়োগ করো, থাকে কত, 4,75,000 বিয়োগ করলে থাকে তোমার 2,75,000, 2,75,000। তাহলে আমরা প্রথমটা কত পেলাম, 5 লাখ থেকে এই তিনটা বিয়োগ করলে হয় 1 লাখ, 7 লক্ষ থেকে এই তিনটা বিয়োগ করলে হয় 2,40,000, 7,50,000 থেকে এই তিনটা বিয়োগ করলে হয় 2,75,000। এই যে টাকাটা বের হলো, এটার নাম কি, করযোগ্য মুনাফা বা করপূর্ব মুনাফা। তাহলে লিখো করযোগ্য মুনাফা, করযোগ্য মুনাফা। আচ্ছা এরপরে বলছে যে সরকার এখানে কত পার্সেন্ট কর নেবে, বলছে 25% কর ধার্য করা হয়েছে। তাহলে লিখো বাদ কর, বাদ কর 25%, কর 25%। তাহলে 1 লক্ষের 25% 25,000, লিখো 25,000। 2,40,000, 2,40,000 25% কত, 60,000, 2,40,000 25% 60,000, লিখো 60,000। 2,75,000, 2,75,000 25% করো, করলে কত আসে, 68,750, 2,75,000 25% 68,750। এখন এই তিনটা বিয়োগ করো, 1 লক্ষ থেকে 25 বিয়োগ করলে কত হয়, 75,000, লিখো 75,000। 2,40,000 থেকে 60 বিয়োগ করো, থাকবে কত, 1,80,000, 1,80,000। আচ্ছা 2,75,000 থেকে 68,750 টাকা বিয়োগ করো, থাকবে কত, 2,06,000, 2,06,000, 2,06,000 কত হয়, 250, 2,06,000 250, 250। এটা কি বেরোলো স্যার, এটা ক্লোজ করতে হবে অবশ্যই, এটার নাম নিট মুনাফা। আচ্ছা আমরা যদি নিট মুনাফা বের করতে পারি, নিট মুনাফা থেকে এখান থেকে আমার কি করতে হবে, গড় নিট মুনাফা বের করতে হবে। তাহলে এখন আমরা লিখি গড় নিট মুনাফা বের করি নিচেই। তাহলে লিখো গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা সমান, তাহলে লিখো 75,000 প্লাস 1,80,000 প্লাস 2,06,250, 2,06,250। অঙ্ক কত বছরের, 3 বছরের, 3 দ্বারা ভাগ। গড় বের করার প্রসেসটা আমরা আগেও জানি, অন্যান্য ক্লাসেও করছি। গড় বের করার সূত্র কি, যে কটা সংখ্যা থাকবে ওই কয় সংখ্যা দ্বারা ভাগ। তাহলে এখানে কত আছে, 75,000, 1,80,000, 2,06,250, তিনটা আমরা 3 দ্বারা ভাগ করলাম। এখন এই গড় নিট মুনাফা কত বেরোয় এটা তোমরা লিখে ফেলো। তাহলে গড় নিট মুনাফা হয় কত, তিনটা যোগ করো, যোগ করে 3 দিয়ে ভাগ করো, তাহলে যোগ ফল কত হয়, 75,000, 1,80,000, 2,06,250 ভাগ 3, 1,53,000, 1,53,750, 1,53,750 টাকা। তাহলে স্যার আমরা গড় নিট মুনাফা বের করলাম। এখন আসো গড় নিট মুনাফা বের করার পরে আমার কি গড় বিনিয়োগ বের করতে হবে। তাহলে আমরা এই পার্টটুকু শেষ করার পরে আমরা কি বের করব, গড় বিনিয়োগ। তাহলে দেখো গড় বিনিয়োগ বের করার সূত্র কি, আমরা এটা এই পাশে দেখাই দেই।
আচ্ছা, তাহলে গড় বিনিয়োগটা দেখো, গড় বিনিয়োগ সমান, প্রথমে কি বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ভাগ কত 2। তাহলে এখন আসো, বিনিয়োগ ছিল আমার কত? বিনিয়োগ ছিল আমার 12 লক্ষ টাকা। বিনিয়োগ ছিল 12 লক্ষ টাকা প্লাস ভগ্নাবশেষ মূল্য নাই, তাহলে 0 ভাগ কত 2 সমান কত 6 লক্ষ টাকা। তাহলে আমরা গড় বিনিয়োগ পেলাম কত 6 লক্ষ টাকা। এখন আমরা যেটা দেখব, আমাদের মূল কন্ডিশন ছিল গড় মুনাফার হার। তাহলে গড় মুনাফার হারের সূত্র কি এটা আমরা দেখি। আমরা বিষয়টা মাঝামাঝিতেই দেখি, কারণ এই পার্টটা আমরা মুছে ফেলি এখন। গড় মুনাফার হার, হার এ আর আর এভারেজ রেট অফ রিটার্ন। তাহলে আমরা সূত্রটা লিখি, উপরে গড় নিট মুনাফা, নিচে গড় বিনিয়োগ গুণ 100। আচ্ছা, এখন দেখো গড় বিনিয়োগ বের করছিলাম আমরা 6 লক্ষ টাকা। গড় নিট মুনাফা আমরা কত বের করছিলাম? গড় নিট মুনাফা বের করছিলাম 1,53,750। 1,53,750 গুণ দাও 100। ক্যালকুলেশন করো, 1,53,750 রে 6 লাখ দ্বারা ভাগ করো, আর ভাগফল যা আসবে তার 100 দিয়ে গুণ করো, দেখো কত আসে। তাহলে দেখো ক্যালকুলেশন করো, করলে আসবে 25.62%। তাহলে আমরা স্যার এখান থেকে কি শিখলাম? গড় মুনাফার হার। আর বাকি যা থাকবে 3টা পদ্ধতি আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।